I regard myself as a soldier, though a soldier of peace. The human world is made one. All the countries are losing their distance every day, their boundaries not offering the same resistance as they did in the past age. Politicians struggle to exploit this great... এটা একটা হিন্টারল্যান্ড এসে আচ্ছা এখানে ট্রলার এসে থাকে ছাদে উঠে গিয়ে দেখো তবে বুঝতে পারবে। আচ্ছা কাজে এই বিষয়ে একটা জিনিস জানি, ধরুন আপনি বলছিলেন উদ্বাস্তু রাজনীতির সাথে বহুদিন উদ্বাস্তুদের অধিকারের সাথে আপনার বহুদিনের লড়াই, ওদের হয়ে লড়াই। খানিকক্ষণ আগেও আমাদের এরকম কথা হচ্ছিল, তখন আপনি বলছিলেন মরিচঝাপি আবার লোকেরা ফোকাস করছে, বই লেখা হচ্ছে। দেখো মরিচঝাপি নিয়ে এখন সব বই লেখা হচ্ছে। আমার তো মনে করি যে এটা সাম্রাজ্যবাদী বা ভারতবর্ষের যারা রিয়াকশনারি ফোর্স সব কল্পিত কাহিনী। তখন তো আমি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, আমি জেলার সঙ্গে যুক্ত, আমি তো ঘটনাগুলো জানি। বামফ্রন্টের শরিক কয়েকটা রাজনৈতিক দল আর দণ্ডকারণের উদ্বাস্তু নেতা সাম মন্ডলের নাকি আছে, আমার নামটা মনে নেই। মরিচঝাপি যেটা বলা হচ্ছে, মরিচঝাপি কিন্তু কোর এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, জঙ্গল। আজকে বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবনের যে দ্বীপগুলোর মধ্যে এখনো যে 52টা যে এরিয়া রয়েছে, জঙ্গল, বাঘ, হরিণ, যে ইম্যাচিউর বেবি তৈরি হয়েছে সেটাকে রক্ষা করা যায় কীভাবে? তো নতুন করে কোর এরিয়া আইল্যান্ডগুলো দখল হয়ে যাবে, এটা তো করতে দেওয়া যেতে পারে না। এটা ইন্টারেস্ট অফ দ্য নট অনলি ফর দ্য সুন্দরবন পিপল। সুন্দরবনের এই ম্যানগ্রোভ যে দেখছো, এই ম্যানগ্রোভ তো কলকাতাকে রক্ষা করছে। মা যেমন তার সন্তানকে কোলে আগলে রাখে, এই ম্যানগ্রোভ থেকে 12 কিলোমিটার দূরে সমুদ্র, সমস্ত ঝড় ঝাপটা এ তো বুক দিয়ে রক্ষা করে জঙ্গল। আর সেই কোর রেস্ট্রিক্টেড বাফার জন্য এসে কলোনি হবে, এটা কখনো হতে পারে না। প্রকৃতিকে রক্ষা করাটাই হলো পরিবেশকে রক্ষা করাটা বড় কাজ কোনো এখন ওটা পৃথিবী। মানে এবার ধরো একটা দ্বীপে উদ্বাস্তু এলো, ওখানে যারা এসেছিল শুধু উদ্বাস্তু, গোসাবা তুষারকান্তি মারা গেছে, গোসাবার যারা আছে তারা জমিগুলোকে ঝাঁপিয়ে পড়লো। বাসন্তী, ক্যানিং, হিঙ্গলগঞ্জ টাকা দিয়ে সব জমি কেনা বেচা করে জঙ্গল সাফ করে দিল। কত লিফটে কত প্রচার করতে বোঝানোর চেষ্টা হলো যে কোর এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া সুন্দরবনকে ধ্বংস করবেন। আচ্ছা তারপর কি একটা দ্বীপে ছেড়ে থাকতো? সমস্ত দ্বীপ তো দখল দিত, প্রকৃতি পরিবেশ তো ধ্বংস হতো। মারা গেছে 6,000 মিথ্যে কথা। মরিচঝাপিতে একটা লোকও মারা যায়নি। মোল্লাখালীতে মারা গেছে দুজন পাশের দিকে। সেটা কি? যারা টাকা নিয়ে জমি দিয়েছিল 24 বাসিন্দাদের, বাসন্তী লোকদের, টাকা ফেরতের দাবিতে মারামারি বাজে, তখন পুলিশ গুলি চালায়। একদম কুৎসিত। এখনো অগ্নি সামন্ত তখন ডিরেক্টর জেনারেল বেঁচে আছে, যদি পারো তার সঙ্গে যোগাযোগ করো। মাস 2 আগে আমার সঙ্গে দেখা হয়েছিল, সাক্ষী আছে। মানে কাজীতে এটার সাথে এই মরিচঝাপির ঘটনার সাথে যদি একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিই, অনেকে বলে যে বাম নেতারা যাদবপুর বা আপনি নিজে মুকুন্দপুর এখানে উদ্বাস্তুদের এসে বসালে, মরিচঝাপির ক্ষেত্রে অনীহা কেন? আরে ওটা তো কোর এরিয়া। এবার তার সাথেই যেটা অনেকে বলে যে তার আগে অনেক বাম নেতারা আহ্বান জানিয়েছিলেন যে আপনারা। হ্যাঁ, এটা তোমার জানিয়েছিল কে শুনে নাও, রাম চ্যাটার্জি, আরএসপি নেতারা, যদিও অত্যন্ত ফার্ম ডিসিশন নিয়েছিল সুন্দরবনকে এইভাবে ধ্বংস করতে দেওয়া যায় না।
বাংলাদেশের তো অংশীদার, বাংলাদেশ সমালোচনা হয়েছে। নাম বলো তো, আরএসপির একটা অংশ নাম চ্যাটার্জি, উদ্বাস্তু আবেগটা না বড় কথা না, বড় কথা সুন্দরকে বাঁচানো। যেখানে বায়োস্ফিয়ার রিজার্ভ হলো, ইন্টারন্যাশনাল হেরিটেজ এরিয়া ঘোষণা হলো, তুমি সেই জঙ্গল বাকি জঙ্গলে বসাবে লোক। সাগরও তো একসময় বাঘ ছিল, রাজবাড়িতে প্রায় 200 বাঘ মারা হয়েছে সাগরে। এই বাঘ কোথা থেকে এসছে বড় দিকে? হিমালয় থেকে এসছে। তখন তো হাজার হাজার বছর আগে সব তো জঙ্গলের সঙ্গে তো রেঞ্জ ছিল এটা। এখন সুন্দরবনে যেটা এই করোনা হাবিজাবি যা হলো, তাতে সুন্দরবনের অনেক বিপদ। কিন্তু আমফান, আয়লা এসবগুলো আর তোর বড় হবে না। সেটাতেই আসছি এবার। আজকে না, আয়লা আমফান তোকে পরে আসবে। আচ্ছা ঠিক আছে, আয়লা আমফানের পরে আছি। আগে একটা ছোট জিনিস জানি, যেটা আপনি বললেন খানিকটা, তখন ভালো করে গুছিয়ে বললেন। ওই বিধান রায়ের কথা আপনার চেনা ছিল, কথা হতো, বা ত্রিগুণা সেনের কথা বলছিলেন। এখন আপনার মনে হয় রাজনীতি অনেক সংকীর্ণ হয়ে গেছে, ওরকম উদার মনের লোক আর নেই। কিন্তু এটা কি বাবা মনে ছিল না? মানে আপনি যদি বসে প্রশংসা করলেন, তুমি আমাকে যদি বলো না এইসব কথা। ধরো আমরা যখন বামপন্থী ছিলাম, ভাবে মনে যাবে আমি কখনো কিন্তু এটা করতাম না। মানে আমার মতো অনেক জায়গায় তো করে না, কিন্তু বেশিরভাগই কেন বলতো, আমরা যখন বামফ্রন্ট সবাইকে পার্টি অফিসে আসতে বলতাম না, সে তো অন্য দলের সমর্থক, এটা সার্টিফিকেট দেবে লালজানের অফিসে। আজকে আমাকে যদি কেউ বড় ত্রিপুরার অফিসে যদি সার্টিফিকেট নিয়ে আসো, তার একটা সংকোচ থাকবে না? তুমি যখন জনপ্রতিনিধি হলে তুমি সবাই যারা ভোট দিয়েছে, যারা ভোট দেন, তাদের সবাই হবে। তুমি কেন এই উদাহরণ থাকবে না? আমি তো সবচেয়ে বেশি উদাহরণ। কৃষ্ণা ঘোষ ইনফ্যাক্ট একটা লেখায় আপনার ব্যাপারে বলেছেন যে আপনি হেরে যাওয়ার পর ওনার সাথে কথা বলেছেন, গিয়ে বলেছেন আপনি আপনার দিদির মতন, উনি এক জায়গায় লিখছেন যে আপনি খুব উদাহরণ দেখিয়েছেন। আপনি? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই তো। কি আসছে? আমি মেয়র ইলেকশনে 2 ভোটে না 3 ভোটে হারাম, শুধু জড়িয়ে কি আসছে? উদ্ধার হতে হবে। এবার আর রেঞ্জের মতো হৃদয় হতে হবে কমিউনিস্টদের। তো সংকীর্ণ মন নিয়ে চলা যায় না, কমিউনিস্ট হওয়া যায় না। আচ্ছা কাটিতে আর বেশি সময় নেব না, কিন্তু শেষ প্রশ্নটা একদম না করলেই নয়। এই আয়লা আমফান নিয়ে অল্পভাবে, আমি বেশি আপনাকে বলবো। আয়লা আমফান আর আমার আন্দামানে 1 মাস করে চিকিৎসা নেওয়ার সময়। হ্যাঁ, সেটা তাহলে আমফান, আয়লা, সুনামি, তারপর সুন্দরবনে যত বড় বড় বিপর্যয় ঘটেছে। ধরো অমরনাথে তুষারপাত আমি যাইনি, যাজপুরে রেল দুর্ঘটনা যায়নি, নওদায় দুর্ঘটনা যায়নি। যেখানেই যত বড় বিপর্যয় ঘটে, সেখানে গিয়ে হাজির হই মানবিকতার কারণে। আচ্ছা, আপনি যখন সুন্দরবনের দায়িত্বে 2009 বোধ হয়, খুব ভুল না করে থাকলে ইলেকশন, তখন তো কথা হচ্ছিল 2006 থেকে, এবং 2009-তে যখন এই ঘটনাগুলো হয় 3000, মানে প্রায় 3,500 সুন্দরবনে 46 বর্গ স্কোয়ার কিলোমিটার এরিয়া, তার মধ্যে মাত্র 4000 স্কোয়ার কিলোমিটার আমাদের রাজ্যের মধ্যে। সুন্দরবনের 2/3 হচ্ছে বাংলাদেশের, 1/3 আমাদের। যে কংক্রিটের একটা বাঁধ সংস্কারে এখন আয়লাতে, এই তো তুমি আয়লার প্রশ্ন, তুমি আয়লাটা আলাদা করবো। আয়লা আলাদা স্টোরি, আর আয়লাটা অ্যাবসলিউটলি আলাদা। আচ্ছা, 1 মাসের মতো নদীতে স্পিড বোটে, সে রোমাঞ্চকর কাহিনী। আয়লাটা খাওয়ার পর তোমার কিছু কিছু ঘটনা তোমার চোখে জল ফেলে দেবে। আমি এক কথা বলি, আমি পেলাম অনেক বেশি, দিলাম বড় কম। আর অনেকে বলে না, এত দিয়েছি, এত করে যখন লাভ ধরে যেতাম। আমফান পরবর্তী বা ইউমপুন পরবর্তী তো একেবারে দুর্নীতির একেবারে চূড়ান্ত জায়গায় গেছে। কারণ এখানে তো এই সামনে নন্দগড়পুর, কান্দর, ঘোষ, এক একটা পরিবার
সিপিএমের শেষের দিকে না, এই যে অপক্ষের কথা বলছি, শেষের দিকে পঞ্চায়েতটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আমাদের মূল্যায়ন করেছিল পার্টি যে সাধারণ প্রশান্ত দুর্নীতি, আত্মমর্যাদা, দাম্ভিকতা হিসেবে থেকে পার্টিকে রক্ষা করবো, শুদ্ধিকরণের প্রশ্ন ছিল, আমরা এগুলো করতে পারি। মূল্যায়ন সঠিক ছিল। প্রকাশই বলেছে, তারাই তো দল ছেড়ে গিয়ে এখন তৃণমূলের আশ্রয় নিয়েছে, এরা এখন তৃণমূলের সম্পদ। তুমি যখন ক্ষমতায় থাকবে তোমার সতর্ক থাকতে হবে যে ক্ষমতা থাকার পরে অনেক ধরনের মানুষ কাছে আনার চেষ্টা করবে, গা ঘেঁষাঘেঁষি করবে, এরাই তো সংখ্যাধিক্য হয়ে যাবে। ওকে তো কমিউনিস্টের তো অনেক পেছনে পড়ে যাবে, আবার নতুন করে হবে, এসব দিকে আছে। তবে ওই 3,500 স্কোয়ার ফুটের যে কংক্রিটের পার্টটা বাকিয়ে দিলে কি লাভ হতো না? তা সেই সময় 1000 কিলোমিটার বাদ দিয়েছে। তার মধ্যে কেন্দ্রীয় সমীক্ষক দল, আমাদের রাজ্যের সমীক্ষক দল আইনজীবী গুলো 777 কিলোমিটার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 5,032 কোটি টাকা স্যাংশন করবে। তারপর তো আমাদের 2010 সালে টাকাটা এলো, তারপরে 11তে আমরা হারলাম, রিপেয়ার করতে করতে সময় গেল, জমি উদ্ধারের সময় গেল। এরা তো 4,000 কোটি টাকা ফেরত দিল। এই 4,000 কোটি টাকা এবার যে বাদ ভেঙেছে কত? আমাদের সব হয়েছিল 1,000 কিলোমিটার মতো, এবার তো 22 কিলোমিটার বেশি না। এর ঝড়ের তীব্রতা সুতরাং বাঁচলো কেন জানো? আমি তো এইখানে আছি, তো এসব তো মানে তুমি সব তো জলে ভাষা, আর ওই সব বাড়ি ঘর থেকে মেয়েরা, ছেলেরা, বাচ্চা দিয়ে সব ভেসে আসছে, এই আত্মনাথ সমস্ত বাড়ি ভেসে। আমাদের বাড়িটাতে এখানে কিন্তু আমরা রিলিফ সোকাল রিলিফ আমি দিই না, মানে জঙ্গল ভাড়ার সঙ্গে পার্থক্যটা কি হলো? মানুষকে শ্রমমুখ করাটা কাজ না। এখানে 37টা বাদ হয়েছে, সমস্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে, তাদের রিলিফ। এই কালকে অনেকে রিলিফ দিয়ে লাইন করে কাউকে দিতে হবে, এতে যারা প্রয়োজন নেই তারা পাচ্ছে, আর রিমোট এলাকার সে গরিব মানুষ সে পাচ্ছে না। আর যারা দিতে আসছে ছবি তোলার নামে ব্যস্ত, কোনো ছবি তোলা যাবে না। কি হলো? তুমি ঋণ শোধ করতে এসছো। সুন্দরবন থেকে প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আসে। মালদা, বাগদা, কাঁকড়া, পমফ্রেট, কজন জানে এটা? তোমরা যে মালদা বাগদা খাও 800-900 টাকায়, কাঁকড়া খাও 1200 টাকায়, তো সুন্দরবনের মৎস্যজীবীরা তো দেয়, তো সব বিদেশে যায়, 90% তো বিদেশে, বৈদেশিক মুদ্রা। তো কলকাতা ইলিশ মাছ না পেলে দুঃখ, আর গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাচ্ছে তাদের জীবন, এতে আমার সব মৎস্যজীবী তো ওই দিন সন্ধ্যেবেলা তারা স্বামী নিরাপদে ফিরে আসে কাঁসার ঘন্টা যেতেই হবে। এখন তো সুন্দরবনে ধরো বাঘের পেটে গেছে 3 মাসে রেকর্ড প্রায় 19 জন। আমি তো ওদের বাড়িতে গেছিলাম সবাই। মধু তুলতে না না, কাঁকড়া তুলতে যাবি, পেটের জ্বালা বড় জ্বালা, তখন মানুষ জীবনে জীবনে সব করে। তুমি 2 কেজি কাঁকড়া মানে 1,500 টাকা, তো ওদের আজ ভাগ্যে কাঁকড়া নেই। শেষ প্রশ্ন, শেষ একদম প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন বামেরা অনেক চেষ্টা করছে, অনেক জায়গায় লেখালেখি হচ্ছে, লোকেরা আবার নতুন করে বামেদের দেখছে, পাশে দাঁড়াচ্ছে, কিন্তু ভোটের বেলায় কনসিডার করছে ওই তৃণমূল, আর বিরোধী দল হচ্ছে বিজেপি। আপনি নৈতিকতা, মতাদর্শের কথা, নতুন ভাবে নতুন প্রজন্ম আবার কি করে বামেদের পেতে পারে?
প্রথমত ধরো তুমি আমাদের পার্টির অভ্যন্তরে যাদের অনুপ্রবেশ রয়েছে সুবিধা লাগে। রেশন ডিলার কখনো কমিউনিস্ট হতে পারে না, সারের দোকানের ডিলার কমিউনিস্ট হতে পারে না, ব্যতিক্রম। আমরা ক্ষমতায় আছি দীর্ঘদিন, এরা আশাদের ঝোঁক থাকবে সুযোগ সুবিধা পাওয়ার জন্য। আমরাও কি নীতি নির্ভরে শেষের দিকে চালিত করছি? শ্রেণী দৃষ্টিভঙ্গি যে আসল, কোন দল করে কোন কাকে কে ভোট দেয় সেটা বড় কথা না। আমি যখন এদিক দেবো যাই দেবো, ও তৃণমূলকে ভোট দেয়, ও ঘরটা ভেঙে চলতে দেবো না। কি করলে তোমরা শেষের দিকে? আমরা শেষের 10-15 বছর ধরে যদি বলো, প্রথম দিকে পঞ্চায়েতের দারুণ সব, শেষের দিকে কি হলো? শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে তো আমাদের সরে গেলাম আমরা। আমার মিছিলে যাবে সে সুযোগটা পাবে। চাকরি বাকরি ICDS কেন সব মেরিট বেসিস হবে? জব কাজ শেষের দিকে আমাদের শুরু হয়েছিল, পার্টি আইডেন্টিফাই করেছিল, কিন্তু বললাম না বারবার ট্রাস্টিক হতে পারে। এর পরিণতি কী হলো? এরা গেল তৃণমূল ছাপ দিল, তারপর তৃণমূলের অত্যাচার, আমরা আমাদের লোকদের রক্ষা করতে পারলাম না, প্রোটেক্ট করতে পারলাম না, আমাদের মানুষকে বিকল্প হিসেবে আমরা হাজির হতে পারলাম না। মানুষ বিজেপির দিকে গেছে গ্রামাঞ্চলে, প্রধানত তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে আশ্রয় নিচ্ছে। এটুকু বলে তো আমাদের বামপন্থীদের সমস্ত জায়গাতে তো আমি অসুখ হয়েছি কিভাবে পারছি। আমি হেরেছি, কিন্তু 47% ভোট তো পেয়েছি। তুমি শ্রেণী দৃষ্টিভঙ্গি দিয়ে না চলা, আর তার পরবর্তীকালে যেটা অসুবিধা হয়ে গেছে, যে 34 বছরে আমরা যারা কিছু আছি, যারা না কাছে আমরা যারা কিছু আছি, তরিতরা, আমরা কংগ্রেস রাজত্বতে আমাদের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা, ব্রাহ্মণ থাকাকালীন সেই সময়কালের অভিজ্ঞতা, আর আজকে যখন আমরা বিরোধী, আমাদের অতীতের অভিজ্ঞতাটা রয়েছে। আমরা সহজে যেভাবে এটা নিতে পারবো, 34 বছর আসা কর্মীরা কিন্তু সেটা সহজভাবে নিতে পারবে না। কমিউনিস্টদের কাছে জীবনটা কি? জীবনটা হচ্ছে আজকের পরিস্থিতিটাই কমিউনিস্টদের কাছে আদর্শ, স্বাভাবিক। আর 34 বছরের অস্বাভাবিক পরিস্থিতি দরকার ছিল। প্রকৃত বিপ্লবীদের কাছে আজকের পরিস্থিতি হচ্ছে স্বাভাবিক। আমাকে জেলে যেতে হবে, আমাকে আত্মগ্রহণ করতে হবে। এই মন মানসিকতায় আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি নতুন জেনারেশন? পারিনি। দেখবে অনেক মানুষ আছে চতুর্দিকে ছড়িয়ে, বামপন্থার প্রতি তাদের ভালোবাসা, কিন্তু সিপিএম তাদের ভরসার স্থল না। সিপিএম কিন্তু আত্ম অনুসন্ধান করতে হবে, সেই ত্রুটি বিচ্ছিরি সংশোধন করতে হবে, উদার মনের পরিচয় দিতে হবে। তো এটা করতে না পারলে তো হবে না। এই সব বিজেপি করে এখানে দেখা উচিত না। ধরো আমি তোমাকে বলি, এখানে কংগ্রেসের বড় নেতারা যখন অসুস্থ হয়, বিপদে পড়ে না, আমি তাদের পাশে দাঁড়াই। আমি মানে কি মতাদর্শের জন্যই তো আমি দাঁড়াই। সবসময় ভাবতে হবে মানুষ কোন দল করে, বড় কথা না, মানুষ বিপদে, তার পাশে তোমাকে দাঁড়াতে হবে। এইটাই ছিল অতীত ঐতিহ্য বামপন্থীদের, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। আর নতুন এই প্রজন্মের কাছে দরজাটা একটু খুলে দিতে হবে, ওদের কাছ থেকে আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সঙ্গে সঙ্গে একটা লেভেল মেরে দেবো হবে না। এটা আমি তো লেভেল মেরে দিই। সিপিএমের মিছিলে না হাঁটলে সে বোধহয় বামপন্থী হয় না, ওটাই বড় কথা না।
তোমার আর কি যাচ্ছে ঠিক আছে, কালকে ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রম সংঘ বা আমাদের মধ্যে কি পার্থক্য তাহলে? এটা কোনো পদ্ধতি নয়, ওটা যদি আরেকবার বলে দেন, একবার আটকে দিন। এটাই যে আমাদের যে ত্রাণ বিলি বা এইসব রিলিফ দেওয়া বা লঙ্ঘনা বা কমিউনিটি কিচেন যা বলো, এটা সঠিক হচ্ছে না। আচ্ছা আমাকে বলো তো, ত্রাণ দেওয়ার জন্য লোকে লাইন করে দাঁড়াবে, আমি ত্রাণ দেবো কেন? ছবি তুলছে, আমার দায়িত্বটা আমি এখানে করি না এই জিনিস। আমি তার বাড়ির দরজায় গিয়ে পৌঁছে দিয়ে আসবো। তুমি ভাবো তো, একটা লোক লাইন দিয়ে উল্টো দিক দিয়ে ভাবো তো, তুমি এরকম আসছো, তোমার কেমন লাগবে? আমি কোনো দিন এখানে ধরো তো শীতকাল আসবে, পুজো আসবে, প্রচুর জামা কাপড় জোগাড় করি, কম্বল জোগাড় করি, কোনো দিন নিজের হাতে দেই না। কিন্তু কেন দিই না জানো? কোনো একটা ছবি দেখাতে পারবে না আমি কোথাও কম্বল দিয়েছি। এটা আমার একটা অভিজ্ঞতা। 52 সালে যাদবপুরে একটা দুর্গা পূজা, তখন খুব গরিব, একটা দুর্গা পূজা জামা কাপড় দেবে, আমি তো নাম লিখেছিলাম বিবেক সংঘ ক্লাব। সব একটা নাম পড়ছে, ভাবছি আমার নামটা আসবে, শেষ পর্যন্ত আমার নামটা এলো না। সবাইকে তো দেওয়া সম্ভব না, আমি তো চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছি। আজ আমি যখন ত্রাণ দেবো, যে লোকটা পাবে না সে তো চোখের জল ফেলতে ফেলতে যাবে। কেন? তুমি চিহ্নিত করো। আমি কোথাও তো ঝান্ডা বার করতে দেখি, কোনো ত্রাণ কার্যে কোনো ঝান্ডা বার করতে দেখবে না, কোথাও পাবে না। কিসের ঝান্ডা? এখন মানুষ বিপদে পড়েছে, তার পাশে দাঁড়াও। এই কি হচ্ছে? এই তুমি তো দেখি শহরে মানে কি জানো তো, আমার মনে হয় কি বলি, কি ভাষায় এদের আবার নেতারা সেখানে গিয়ে হাজির হচ্ছে। প্রচার কি অসুবিধে? তুমি সেই গরিব পরিবারকে আইডেন্টিফাই করে তার বাড়িতে পৌঁছে দাও। তুমি ঋণ শোধ করছো, তোমার দায়বদ্ধতা। সে আমার কাছে সে হাত পাতবে কেন? তার বাড়িতে যদি দিয়ে আসো, সে কি ভাবো তো, কি ভাববে? তার ভেতরের মনটা কি বলবে তখন? উল্টো ভাবো। লাইন দিয়ে দেওয়া। কালকে একদল আসবে বলেছে যে আমরা দোয়ারে ভাই দিতে হবে, ভাই ভাও যাও, যেখানে বলো দিতে হবে, যাও। প্রচারেরও অংশ যে দিচ্ছি, সেই ছবি উঠবে কেন? প্রচারের যুগ। দাতা গ্রহিতা না ঋণ শোধ করছে, কোনটা কোনটা বলো না।